আজকে হলো আমাদের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসার শেষ অংশ। সৃজনশীল সমস্যা 16, সমন্বিত মূলধন পদ্ধতি। নদী ও সাগর সমন্বিত মূলধন পদ্ধতি মানে হলো, তোমাদেরকে একটু বলি, মানে কোনো একজন হিসাব রক্ষক, উনি আমরা যা যা কাজ করি, যেমন লাভ লোকসান আবন্টন করি, মূলধন হিসাব তৈরি করি, এই দুইটি কাজই সে করে ফেলছে, কিন্তু তার ওই তৈরির মধ্যে কিছুটা ভুল আছে। সেই ভুলকে সংশোধন করব বলেই নাম দেওয়া হচ্ছে সমন্বিত মূলধন পদ্ধতি। যেমন মনে করো, তোমার আম্মা কিছু একটা রান্না করবে বলে সবকিছু রেডি করে রেখে দিয়ে গেছে, তুমি রান্না করে ফেলছো ওনার অ্যাবসেন্সে। এখন দেখা গেল এই রান্নার মধ্যে কোনো একটি উপাদান ঠিক মতো তুমি দাও নাই, হয়তোবা লবণ কম, অথবা ঝাল বেশি, অথবা অন্য কোনো আইটেম। এখন তোমার মামুনি এসে কিন্তু এই জিনিসটা পুনরায় রান্না করবে না, উনি করবে এটাকে সমন্বয়, অর্থাৎ যাতে এটা খাবার উপযোগী হয়। তো আমরাও যেহেতু লাভ লোকসান আবন্টন একবার তৈরি হয়ে গেছে, মূলধন হিসাবে একবার তৈরি হয়ে গেছে, কিন্তু ওই তৈরির মধ্যে কিছু না কিছু ভুল আছে। এই ভুলটি সংশোধন করাটাই আমাদের এখন কাজ। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে একটা আইটেম বেশি ভুলের পর্যায়ে পড়ে, সেটা হলো অংশীদারদের মূলধনের সুদ ধরার কথা বলা থাকে, কিন্তু ভুলের সুদ ধরা হয় না, অর্থাৎ সুদ বাদ পড়ে যায়। তো এখন এই সুদটা ধরতে হবে। তো ধরতে গেলেই যে মূলধন আমাদের সামনে প্রশ্নে দিবে, সেই মূলধন কিন্তু প্রারম্ভিক মূলধন না, সেই মূলধনটা দেওয়া থাকবে সমাপনী মূলধন। যে কারণে ওরা যে সমাপনী মূলধন দিয়ে রেখেছে, আমরা এটার উপরে মূলধনের সুদ ধরতে পারবো না। তাহলে আমাদেরকে প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে। তার মানে কি, ওরা ভুলে হোক বা শুদ্ধ মাধ্যমে হোক, যে কাজগুলো করে প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধনে পৌঁছে গেছে, আমরা তাদের উল্টা কাজগুলো করে প্রারম্ভিক মূলধনে আসতে হবে। যেমন যদি একটা বাস্তব উদাহরণ বলি, তোমার কাছে সকালে কত টাকা ছিল এটা এই মুহূর্তে জানা নাই, এখন মনে করো 10টা, কিন্তু তুমি এখন কত আছে এটা বুঝতেছো, যে তোমার কাছে এখন মনে করো 12 টাকা আছে, ছিল সকালে 10 টাকা, এটা আমরা জানি না, এমনি আমি উদাহরণের জন্য বললাম। এখন এখন আছে আবার 12 টাকা, তখন তুমি সকালে কত ছিল কিভাবে নির্ণয় করবা? তোমরা হয়তো বলতে পারো স্যার 10 টাকা ছিল, তাহলে 2 টাকা বাদ করে দিই। না, এর মধ্যখানে লেনদেন হয়েছে। কি লেনদেন হলো? তোমার আব্বা তোমাকে দিয়েছে 5 টাকা, আবার তুমি খরচ করেছো 3 টাকা। তাহলে কি করেছো দেখো এবার, 10-এর সাথে তোমার আব্বা যেটা দিয়েছিল সেটাকে করেছো তুমি যোগ, দ্যাট ইজ তোমার 15 টাকা হয়ে গেছে। 15 টাকা থেকে তুমি যেটা খরচ করেছো কোনো কাজে 3 টাকা, সেটা করেছো বিয়োগ। তাহলে তুমি এই কাজ করে এখন তুমি বললা যে আমার এই মুহূর্তে 12 টাকা আছে, তবে এর মধ্যে আমি 2টা কাজ সম্পন্ন করেছি। একটা হলো আমার আব্বা দিয়েছে 5 টাকা, এটাকে আমি যোগ করেছিলাম আমার সকালবেলার টাকার সাথে, আবার আমি খরচ করেছি 3 টাকা, এটা আমি আবার বিয়োগ করে দিয়েছি। তাহলে দেখো, এখন 12 টাকাকে কেন্দ্র করে তোমার হাতে 12 টাকা আছে, এখন এটাকে কেন্দ্র করে তুমি নির্ণয় করতে চাচ্ছ তোমার কাছে সকালবেলায় কত টাকা ছিল। তাহলে কিভাবে করবা? তোমার আব্বা যেটা দিয়েছিল সেটাকে তুমি কি করেছিলা? যোগ। তাহলে এটাকে করবো এখন আমরা বিয়োগ। তাহলে তোমার 12 টাকা থেকে তোমার আব্বার টাকাটা বিয়োগ, তাহলে 12 থেকে যদি 7 বিয়োগ দিই, সরি 5 বিয়োগ দিই, তাহলে আমাদের থাকে আর 60 টাকা। আর তুমি যেটা খরচ করেছো সেটাকে করেছিলা বিয়োগ খরচ করার সময়, তাহলে এখন তুমি করে দেবা এটাকে যোগ। তাহলে এই অবস্থায় আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কিভাবে এই জিনিসগুলা বের করলাম। খেয়াল করো, তোমার আব্বার 12 টাকা, তোমার এখনকার 12 টাকার সাথে তোমার আব্বা যে 5 টাকা দিয়েছিল সেটাকে করে দিছো বিয়োগ। কেন বিয়োগ করলা? সেটা সকালবেলা দেওয়ার পরে তুমি করেছিলা যোগ। আবার তুমি ওই 5 টাকা নেয়ার পরে 3 টাকা যে খরচ করেছো, এই 3 টাকা তুমি বিয়োগ করেছিলা, তাহলে এখন এই 3 টাকাকে করতে হবে যোগ। তাহলে দেখো তুমি 10 টাকায় পৌঁছে গেছো কিনা।
তাহলে এখন তুমি নির্দ্বিধায় বলতে পারলা যে আমার সকালবেলায় ছিল 10 টাকা। ঠিক এই কাজটাই আমাদেরকে আজকের এই অঙ্কে শেখা হবে। তাহলে বলা হচ্ছে নদী ও সাগর একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন সমান অংশীদার। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন ও লাভের অংশ বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর, তাহলে কি কি সমন্বয় করেছে দেখো, 31শে ডিসেম্বরের কথা বলা হচ্ছে। তার মানে ওই যে সমাপনী মূলধন, তোমাকে যখন আমি বললাম যে তোমার এই মুহূর্তে টাকা আছে 12, কিন্তু তুমি সকালে কত ছিল এটা জানতে চাইতে হবে তোমাকে। তাহলে তোমাকে বলা হচ্ছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন, তার মানে অংশীদাররা যে টাকা তুলে নিয়েছিল সেই উত্তোলনের কথা বলা হচ্ছে, এবং লাভের অংশ, তারা যে লভ্যাংশ পায়, আমরা যে লভ্যাংশ বন্টন করে দিই, সেই লাভের অংশ বলছে। এই দুইটি আইটেমের জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর, প্রয়োজনীয় সমন্বয় সাধন মানে কি, মূলধন হিসাব করতে গেলে আমরা উত্তোলনকে কি করি, মূলধনের ডেবিট দিকে দিই এবং ব্যালেন্স বের করার সময় বাদ দিই, তার মানে উত্তোলনকে করেছি আমরা বিয়োগ। লাভের অংশ আমরা মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসাই এবং ব্যালেন্স নির্ণয় করার পূর্বে এই ক্রেডিট দিকের আইটেমগুলোকে আমরা যোগ করে দিই, তার মানে আমরা বলতে পারি লাভের অংশকে আমরা করেছি যোগ। তার মানে যে দুইটি সমন্বয়ের কথা বলছে, একটি হলো উত্তোলন, একটি হলো লাভের অংশ। উত্তোলনকে আমরা করেছি বিয়োগ আর লাভের অংশকে আমরা করেছি যোগ। এখন এই দুইটি যোগ বা বিয়োগ করার পর প্রশ্নে কিন্তু কখনোই যোগ বিয়োগ বলে দিবে না, তারা সেটা উজ্জ্ব রাখবে, তারা বলবে ওই যে সমন্বয় সাধন। এখন সমন্বয় বলতে আমরা কি বুঝি, এটা আমাদেরকে নিজেদেরকে উদ্ঘাটন করতে হবে। উত্তোলন সমন্বয়ের করার মানে হলো উত্তোলনকে আমরা করেছি বিয়োগ, আর লাভের অংশ সমন্বয় করার মানে হলো লাভের অংশকে আমরা করেছি যোগ। আচ্ছা, তাহলে এই দুইটি আইটেম সমন্বয়ের পর তাদের মূলধন ছিল নদীর 1,20,000 টাকা আর সাগরের 80,000 টাকা। দ্যাট ইজ মূলধন হিসাব তৈরি হয়ে গেছে। মূলধন হিসাব তৈরি করার পর তোমার একজনের মূলধন সমাপনী ব্যালেন্স মানে 31 ডিসেম্বর 1,20,000, আরেকজনের 80,000। তো করে ফেলছে, ভালো কথা, তুমি রান্না যেমন করে ফেলছো ভালো কথা, সবাই এসে খেয়ে ফেলবে। কিন্তু খাওয়ার আগেই ধরা পড়ছে, পরবর্তী পর্যায়ে দেখা গেল যে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ এবং সাগরের বার্ষিক বেতন 24,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি। তার মানে তিনটা সমন্বয় সাধন করা হয়নি। কি কি? একটা হলো মূলধনের সুদ, আর একটা উত্তোলনের সুদ 5% করে ধরার কথা, কিন্তু এগুলি ধরা হয়নি। তাহলে এগুলি না ধরে যে মুনাফা বন্টন করে মুনাফা আবার প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করে দিলাম, হ্যাঁ, তাহলে আমাদের যে মুনাফাটা যোগ করলাম সমান করে বা অসমান করে যেভাবে অংশীদারদের অনুপাত আছে, তাহলে মুনাফা বন্টনও তো ঠিক হয় নাই। কারণ আমরা তো বন্টনযোগ্য মুনাফা বের করি কিভাবে, মূলধনের সুদ উত্তোলনের সুদ সব যোগ বিয়োগ করার পরে। আবার সাগরের বার্ষিক বেতন 24,000 টাকা দেওয়ার কথা, সেটাও দেই নাই, না দিয়েই যে মুনাফাটা হাতে পেয়েছি এটা দুইজনের মধ্যে ভাগ করে দিয়ে মূলধন হিসাব করে ফেলছি। তাহলে তো আমাদের মূলধন হিসাব এখন যেটা প্রদর্শন করতেছে 1,20,000 আর 80,000, এটা সঠিক না, তাহলে এটা বেঠিক। আবার মূলধনের সুদ ধরার কথা ছিল, ধরা হয় নাই, তাহলে মূলধনের সুদ এখন 1,20,000 আর 80,000-এর উপরে ধরলে তো হবে না, কারণ এটা তো আমাদের প্রকৃত মূলধন না, কারণ মূলধনের সুদ ধরা হবে প্রারম্ভিক মূলধনের উপরে। এখন বলা হচ্ছে নদী 30 জুন তারিখে 20,000 টাকা এবং সাগর 1 অক্টোবর তারিখে 40,000 টাকা ব্যবসা হইতে নগদ উত্তোলন করে। তাহলে একজন 30 জুন তুলেছে, আরেকজনে 1 অক্টোবর তুলেছে। তারে 30 জুন যিনি তুলেছে তার টাকার উপরে ধরতে হবে 6 মাসের সুদ, আর 1 অক্টোবরে যিনি তুলেছে তার ধরতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের সুদ। তাহলে উত্তোলনের সুদটা আমরা ধরে ফেলতে পারবো, কারণ উত্তোলনের পরিমাণে তো আর কোনো গন্ডগোল হয় নাই। কিন্তু 3 মাস। মূলধনে, হ্যাঁ এটা 3 মাস, কিন্তু মূলধনের সুদ তো আমরা ধরার জন্য মূলধন প্রারম্ভিকটা বের করতেই হবে। তাহলে প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে বের করব? ওই যে তারা শুরুতেই যেখানে সমাপনী মূলধন দিয়েছে সেখানে উল্লেখ করেছে যে ওই সমাপনী মূলধন নির্ণয় করার সময় তারা কোন কোন আইটেমকে সমন্বয় সাধন করেছে, মানে সমন্বয় সাধনের অর্থ খুঁজে বের করে নিতে হবে। সমন্বয়ের অর্থ হলো কোনো আইটেমকে করেছে বিয়োগ, কোনো আইটেমকে করেছে যোগ। তাহলে ওই দুইটি আইটেম, যেটা তারা বিয়োগ করেছে সেটাকে করব আমরা যোগ, আর যেটা তারা যোগ করেছে সেটাকে করব আমরা বিয়োগ করে আমরা প্রারম্ভিক মূলধনে পৌঁছে যাব। তারপরে এবার প্রারম্ভিক মূলধনের উপরে আমরা সুদ ধরবো। তাহলে উত্তোলনের সুদটা আমরা ধরবই,
মূলধনের উপরে সুদ ধরবো। তবে মূলধনের সুদ ধরার পূর্বে প্রারম্ভিক মূলধন বের করে নিতে হবে। আর প্রারম্ভিক মূলধন বের করার জন্য কৌশল হিসাবে কাজ করবে, সমাপনী মূলধন যে লাইনের মধ্যে দেওয়া আছে সেই লাইনে উল্লেখ করবে তারা কোন কোন আইটেমকে সমন্বয় করে সমাপনী মূলধন পেয়েছে। আমাদেরকে সেই আইটেমগুলার ওই যে সমন্বয় সাধনের অর্থ বের করে নিতে হবে। তো সমন্বয়ের অর্থ প্রশ্নে বলা থাকবে না, তারা বলবে সমন্বয় সাধন করা হয়েছে বা সমন্বয়ের পর, যেমন এখন বলছে সমন্বয় সাধনের পর দুইটা আইটেম, একটা উত্তোলন আর একটা লাভের অংশ। তো এখন উত্তোলন সমন্বয় মানে হলো একদম মুখস্থ করে ফেলতে হবে, উত্তোলন মানে হলো তারা বিয়োগ করেছে, আর লাভের অংশ সমন্বয় করার মানে হলো তারা যোগ করেছে। আচ্ছা, এরপরে বলতেছে মূলধন ও উত্তোলনের সুদ এবং সাগরের বার্ষিক বেতন সমন্বয় করার পূর্বে, তাহলে যে তিনটে আইটেম তারা সমন্বয় করেই নাই, সেই তিনটি সমন্বয় করার পূর্বে ব্যবসায়ের লাভ হয়েছিল বলছে 20,000। তার মানে বোঝা যাচ্ছে তারা এই 20,000 টাকার লাভকেই কি করেছে, অংশীদারদের মধ্যে ভাগ করে দিয়ে দিছে। ওই আইটেমগুলিতে সমন্বয় করেই নাই, সমন্বয়করণ বাদ পড়ে গেছে। তাহলে এখন এই 20,000 টাকাকে তারা ভাগ করে দিয়েছে দুইজনের মধ্যে সমান করে, কারণ আমাদেরকে উপরেই প্রশ্নে বলা হচ্ছে দুইজন সমান অংশীদার। তার মানে এক একজনের 10,000 টাকা করে মুনাফার অংশ বাবদ পেয়েছে, এবং এই 10,000 টাকা তাদের এই 1,20,000 এবং 80,000-এর মধ্যে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের করণীয়টা কি দেখো। আমাদের করণীয়ের মধ্যে আছে অংশীদারগণের প্রত্যেকের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো, এটা আমরা পারবো, খুব গতানুগতিক আইটেম। প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো, এই যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করাটাই হলো আসল কাজ। আর মূলধনের সুদটা তো হলো প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারলে তার উপরে পার্সেন্টেজ আমরা নির্ণয় করে ফেলবো, শেষ। ব্যবসায় লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করতে বলছে, লাভ লোকসান সমন্বয়, তার মানে এখানে সমন্বিত মূলধন হিসাব বা পুনঃ সমন্বিত মূলধন হিসাবও বলতে পারে মাঝে মধ্যে, সেটা কিন্তু করতে বলে নাই। শুধু লাভ লোকসান সমন্বয় মানে লাভ বা লোকসানকে অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে। তাহলে দেখো আমাদের ক অংশের সমাধানে আসো। ক অংশের সমাধান, উত্তোলনের সুদ 20,000 টাকার 5% 6 মাস নদী 30শে জুন তুলেছিল, আর সাগর 40,000 টাকার 5% 3 মাস 1 অক্টোবর তুলেছিল। তাহলে 500 হলো, 500 হয়ে গেল, কারণ হলো একজনের উত্তোলন আরেকজনের থেকে দ্বিগুণ, যিনি 3 মাস সময়ের মধ্যে তুলছে উনি দ্বিগুণ টাকা তুলছে, এই জন্য সুদের পরিমাণটা এক। অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, এই কাজটাই হলো আসলে এই সমন্বয়ের অঙ্কের আসল কাজ আসলে, যেটাকে আমরা এই মূলধন নির্ণয়ের অংশ বলি যেটা। তাহলে এখানে দেখো সমন্বিত মূলধন, এখানে তুমি সমন্বিত মূলধন না লিখে এটা লিখতে হবে আসলে সমাপনী মূলধন, একটু দাগ দিয়ে ফেলো ওখানে, এখানে লিখতে হবে এটা সমাপনী মূলধন 1,20,000 আর 80,000 যোগ, আমরা বলেছিলাম উত্তোলন তারা বিয়োগ করেছে, উত্তোলন মূলধন হিসাবে ডেবিট দিকে যায়, ডেবিট দিকের কোনো আইটেম সমন্বয় হয়েছে বলার মানে হলো বিয়োগ করেছে, তাহলে আমরা করব এখন যোগ। তাহলে দেখো উত্তোলন নদীর ছিল 20 আর সাগরের ছিল 40, যে টাকাটাই 40 যোগ করেছে, তাহলে এটার হয়ে গেল 1,40,000, এটা হয়ে গেল 1,20,000। এরপরে বিয়োগ মুনাফার অংশ, ওই যে মুনাফাটা অংশ করা থাকে না, মুনাফা সবসময় একত্রেই দেওয়া থাকবে, তো একত্রে দেওয়া ছিল 20,000, এই 20,000 টাকা এরা দুইজন সমান অংশীদার বিদায় প্রত্যেকেই 20,000-এর 2 ভাগের 1 ভাগ করে পেয়েছে 10,000 10,000। তাহলে দেখো এটাকে করেছি আমরা বিয়োগ, তার মানে নদীর প্রারম্ভিক মূলধন বলতে যেটা সেটা হলো 1,30,000 আর সাগরের হলো 1,10,000। তাহলে এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি। 1 মিনিট একটু থাকো। তাহলে দেখো একটু, তাহলে আমাদের মূলধন পেয়ে গেলাম আমরা, একটা হলো 1,30,000, একটা হলো 1,10,000। তাহলে আমি শুরুতে তোমাদের সাথে গল্প আকারে যেটা বললাম যে দেখতে হবে আমরা সমাপনী মূলধনে কোন কোন আইটেমকে যোগ বিয়োগ করেছি, যেটাকে যোগ করেছিলাম সেটাকে করতে হবে বিয়োগ, আর যেটাকে বিয়োগ করেছি সেটাকে করতে হবে যোগ। এটুকু কি বুঝতে পেরেছ যারা উপস্থিত আছো ক্লাসে? জি স্যার, বুঝতে পারছি। এই জিনিসটা নির্ণয় হলো সমন্বিত মূলধনের প্রধান কাজ, অর্থাৎ প্রারম্ভিক মূলধন বের করা। আর প্রারম্ভিক মূলধন বের করার জন্য না বললেও বের করতে হবে, যেহেতু সমন্বয়ের অঙ্কে একটা বিশেষ আইটেম বাদ পড়বেই, সেটা হলো মূলধনের সুদ।
আর মূলধনের সুদ সর্বদাই নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধনের উপর, আর প্রারম্ভিক মূলধন এই জন্যই তোমাকে বের করতে হবে। সমন্বিত মূলধনের ক্ষেত্রে মানে বিয়োগের গুলো যোগ করে দিতে হবে। হ্যাঁ, তারা যেগুলা বিয়োগ করেছিল, মানে স্বাভাবিক অবস্থায় আমরা যেগুলাকে বিয়োগ করি, তো আমরা স্বাভাবিক অবস্থায় কোনগুলা বিয়োগ করি? যেগুলি মূলধন হিসাবে ডেবিটে বসাই, যেমন উত্তোলন মূলধন হিসাবে ডেবিটে বসাই, খেয়াল করো। মুনাফার অংশ মূলধন হিসাবে ক্রেডিটে বসাই। তাহলে ওই জন্য তোমাকে ওখান থেকে একটু স্মরণ রাখা চিন্তা করতে হবে যে সমাপনী মূলধনের লাইনে মূলধন হিসাবে আমরা যে আইটেমগুলোকে নেই, সেই আইটেমগুলো কোন কোনটা সম্পর্কে উল্লেখ করেছে। যেমন আজকে উল্লেখ করেছিল উত্তোলন, উল্লেখ করেছে মুনাফার অংশ। তো উত্তোলন উল্লেখ করার মানে হলো উত্তোলনকে আমরা ডেবিট দিকে বসাই, দ্যাট ইজ মূলধনের ব্যালেন্স সিডি বের করার সময় বা ব্যালেন্স করার সময় আমরা উত্তোলনকে বিয়োগ করেই ব্যালেন্স সিডি করি, তাহলে এটাকে বিয়োগ করেছি। আর মুনাফার অংশ এটাকে আমরা মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসাই, আর ক্রেডিট দিকে বসানোর মানেই হলো আমরা কি যোগ করলাম, করে দেওয়া। এটাকে যোগ করেছি, কারণ যোগ করেই তো তারপরে এটাকে যোগফল ডেবিট দিকে এনে ব্যালেন্স বের করলাম। তাহলে এই আইটেমগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো মূলধনের সুদ 5% করে 1,30,000-এর, আর 1,10,000-এর, 6,500, 5,500। এরপরে আমাদের আরেকটা অংশ দেখো আজকে গ অংশ, যেটা লাভ ক্ষতি সমন্বয় হিসাব বা লাভ লোকসান সমন্বয় হিসাব। তো বলতে পারো স্যার লাভ লোকসান আবন্টন বললো না কেন? ওই যে বললাম আবন্টন তো হয়ে গেছে। তোমার মা তো এখন আর তো তুমি যে তরকারির কথা বলছিলাম, এটা তো আর রান্না শব্দ উনি বলবে না। উনি বলবে আমি রান্নাটা কারেকশন করতেছি, সমন্বয় করতেছি, কারণ উনি তো এখন আর রান্নবে না, কারণ রান্না তো তুমি করে ফেলছো, এখন কারেকশন করতে হবে। তাহলে এই জন্য এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে লাভ লোকসান আবন্টন বলা হয় না, লাভ লোকসান সমন্বয় শব্দটা বলা হয়, বা লাভ ক্ষতি সমন্বয় শব্দটা বলা হয়। এখন ডেবিট ক্রেডিট আগের মতোই থাকবে। 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য সব লেখাটিকা ঠিক আছে, শুধু এই লাভ ক্ষতি আবন্টন শব্দ বাদ দিয়ে লাভ ক্ষতি সমন্বয় হিসাবে সমন্বয় শব্দটা আসবে। আর উপর তুমি এদের অংশীদারদের না লিখে অংশীদারদের নামও লিখতে পারো, এটা ঠিক আছে, ডেবিট ক্রেডিট ঠিক আছে। এখন এখানে একটু বলি, এই লাভ লোকসান সমন্বয় হিসাবে শুধুমাত্র বাদ পড়া আইটেমগুলি আসবে। অনেক আইটেম উল্লেখ থাকলেও সবগুলো আসবে না। যেমন মুনাফার অংশ দেওয়া আছে, মুনাফার অংশ এখানে আসবে না, কারণ মুনাফা তো অলরেডি একবার লাভ লোকসান আবন্টনে চলে গেছে, কারণ লাভ লোকসান আবন্টন তৈরি হয়ে গেছে। এখন আসবে শুধুমাত্র বাদ পড়া আইটেমগুলি, হ্যাঁ, অথবা যেগুলা বেশি লিখে ফেলছি সেগুলো আসবে। যেমন ওই যে রান্নার গল্প যেটা বললাম, মনে করো লবণ বাদ পড়েছে, তাহলে এখন তোমার আম্মা লবণ দিয়ে দিবে। ঝাল বেশি হয়ে গেছে, তাহলে ঝাল কমানোর জন্য কি করবে তুমি, উনি এখন সেই কাজগুলাই করবে। আমাদেরকেও এই লাভ লোকসান সমন্বয় করার মানে হলো শুধু বাদ পড়া আইটেমগুলি আসবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কয়টা আইটেম বাদ পড়েছে? 3টা, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, আর বেতন। তো এইগুলি কোন দিকে আসবে সেটা আগের নিয়মে লাভ লোকসান আবন্টনে যেভাবে আসতো সেভাবে। খরচ, এগুলির মধ্যে খরচ বুঝালে আসবে ডেবিট, লাভ বুঝালে আসবে ক্রেডিট। যেমন 3টে আইটেমের মধ্যে 2টা আইটেম খরচ বোঝায়, একটা হলো মূলধনের সুদ আর একটা হলো বেতন, তাহলে এই 2টা আসবে লাভ লোকসান সমন্বয়ের ডেবিট দিকে। আর উত্তোলনের সুদ এটা প্রতিষ্ঠানের জন্য লাভ বোঝায়, তাহলে এটা ক্রেডিট। তাহলে দেখো ডেবিট দিকে 2টা আইটেম আসলো, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখে, এখানে শুধু অংশীদারদের মূলধন হিসাব লিখলে হবে না, কারণ পরবর্তীতে এই অংশের পরে যেটা করতে হয় সেটাকে বলা হয় সমন্বিত মূলধন হিসাব বা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। আর আরেকটা শব্দ আমরা মাঝে মধ্যে বলি যে অংশীদারদের পুনঃ সমন্বিত, সেটা আরেকটু পরের আলাপে যাব, এখন না। তো যাক, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখতে হবে, এটা আরেকটা পরিবর্তন। দেখো তুমি শুধু অংশীদারদের মূলধন হিসাব লিখে দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখে মূলধনের সুদ, মানে টাইটেলটা বাদ দিয়ে বাকিগুলা ঠিক আছে আবার, যেমন মূলধনের সুদ নদী, সাগর। তারপরে বেতন বাদ পড়েছে সাগরের, তাহলে সাগরের সমন্বিত মূলধন হিসাব লিখে বেতন 24,000। তারপরে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখে উত্তোলনের সুদ নদী, সাগর 500-500, মোট 1,000। এখন এটা যোগ বিয়োগ করব, আর কিছু নাই। অর্থাৎ এখানে কখনোই মুনাফাটা আনবা না, মনে রাখবা নিট মুনাফা যেটা থাকবে সমন্বয়ের অঙ্কে, নিট মুনাফা কখনো আসবে না। তাহলে এখন যোগ বিয়োগের চিন্তা। এমনিতে লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিক বড় হয়, আমরা ম্যাক্সিমাম অঙ্কে তাই পেয়েছি, কিন্তু সমন্বয়ের অঙ্কে আসলে ডেবিট বড় হবে, কারণ সমন্বয়ের অঙ্কে ক্ষতি হয় ম্যাক্সিমাম সময়। তাহলে তুমি দেখো আমাদের ক্রেডিট দিকে যোগফল আছে মাত্র 1,000 এখানে, আর এখানে 12,000 আর 24,000, 36,000 টাকা। তার মানে এই ডেবিট দিক বড় হওয়ার কারণে এইদিকে আনবো, এই যে ডেবিট দিকে যোগ আনলাম, বিয়োগ করলাম,
বিয়োগফল 35,000 হয়। তাহলে এই 35,000কে বলা হবে সমন্বিত ক্ষতি। হ্যাঁ, অর্থাৎ সমন্বয়ের কারণে আমাদের এত টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষতি অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। এই জন্য এখানে ভাগ করে দেওয়ার জন্য আবার শিরোনাম অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, সমন্বিত ক্ষতি, নদী ওই যে অর্ধেক, মুনাফা বন্টনের অনুপাত যা, ক্ষতির বন্টনের অনুপাতও তাই হবে। তাহলে নদী হলো 17,500 আর সাগরও 17,500। এই তাহলে লাভ ক্ষতির সমন্বয় হিসাবে সবসময় বাদ পড়া আইটেমগুলো আসবে এবং এই অংশে ম্যাক্সিমাম সময় ক্ষতি হয়, মনে রাখবা ডেবিট দিক বড় হবে এবং এটা তখন ওই লাভ লোকসান সমন্বয় হিসাবে ক্রেডিট দিকে বন্টন করে দেখাতে হবে। উপস্থিতির হার খুব কম, আমরা কিন্তু যারা উপস্থিত থাকতেছে না স্যার নিয়মিত। আজকে আপনার ক্লাসের লিঙ্কটা অনেক নিচে দিয়ে দিছে, অনেকে বুঝতেছে না মনে হয়। কেন নিজ দিয়ে দিবে, আমি তো একইভাবেই দিই সবসময়, আর লিঙ্ক তো স্যার ওই যে একটাই। গ্রুপের লিঙ্কের মধ্যে অনেক নিচে স্যার। কেন নিচে হবে এখন আর ঠিক? এটা তো গ্লিচ খাইতে নাকি স্যার, একটু কটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, কোনটা? ক ক ক ও ক ক অংশটা? নাম্বারটা। জি স্যার। এই অঙ্কেরই ক। জি জি স্যার, ক এই তো যে এই খুব অঙ্কের সোজা ক। বেটা, এই যে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করছে কিভাবে। নদী তুলেছিল 30 জুন, তাহলে 30 জুন মানে জুন মাস বাদ 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 6 মাস, 5% হারে 6 মাসের সুদ। আর সাগর তুলেছিল 1 অক্টোবর, তাহলে 1 অক্টোবর থেকে অক্টোবর মাস পুরাটাই পেয়েছে, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের সুদ। এই যে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ আর 5%। হ্যাঁ, এটা তো কোনো বিষয় না, এটা তো আগের মতোই। আমাদের বিষয় ছিল আজকে তোমাদেরকে যেটা বলছিলাম যে এটা প্রারম্ভিক মূলধন নির্ণয়। এটা এখানে একটা শব্দ ভুল লিখছে, এখানে লিখছে সমন্বিত মূলধন, এখানে শিরোনামটা হবে এটা সমাপনী মূলধন, এটা সমাপনী শব্দ করবা। 2 নাম্বার অঙ্কে যা দেখি কি করছে। 17 মানে আজকের জন্য 2, সমন্বিত মূলধন পদ্ধতি। যদি একই রকম হয় আমরা এটা তেমন একটা বেশি আলাপ করব না। অলোক ও অনেক একটি অংশীদারি ব্যবসায়ের 2 জন অংশীদার, তারা 3-2 অনুপাতে লাভ লোকসান ব্যবসায়ের লাভ লোকসান বন্টন করে। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে, খেয়াল করো এটাও সমাপনী তারিখের মূলধন তারিখে, অংশীদারদের উত্তোলন, লাভের অংশ এবং অলোকের বেতন। তাহলে এখানে একটা আইটেম বাড়াইছে মূলধনের মধ্যে, অলোকের বেতন বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর। তো এর মধ্যে তো আমরা উত্তোলনের সমন্বয় করার অর্থ বুঝে গেছি, তারা বিয়োগ করে আমরা যোগ করব, লাভের অংশ সমন্বয়ের অর্থ বুঝে গেছি, তারা যোগ করে আমরা বিয়োগ করব। কিন্তু বেতনটা তারা কি করে কেউ বলতে পারবা? স্বাভাবিকভাবে মূলধন হিসাবে যোগ করে না বিয়োগ করে? তা সমন্বয়ের ক্ষেত্রে নাকি? না, সাধারণ বুঝিনি অঙ্কের ক্ষেত্রে আমরা বেতনকে মূলধন হিসাবে কোথায় নিই? আগে তো সাধারণ অঙ্কের কথা স্যার, ভাবতে বিয়োগ হবে। করে দিই স্যার। কেমনে ডেবিট বিয়োগ? ডেবিট কেমনি বিয়োগ করি? আবন্টনে না ডেবিট করি? মূলধনে কোন দিকে নেই? স্যার, মূলধনে ক্রেডিট স্যার। যেহেতু মূলধনে ক্রেডিট মানে তারা কি করেছে তাহলে? স্যার যোগ করে দিই। যোগ করেছে, এটাই তো আগে বুঝতে হবে। মানে আগে স্বাভাবিক অবস্থা বুঝতে হবে, তারপর না স্বাভাবিকের উল্টা কাজ তুমি করবা এখন বর্তমানে এসে। অর্থাৎ ওই যে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন, লাভের অংশ এবং অলোকের বেতন বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর, এই লাইনের অর্থটা আগে স্বাভাবিকভাবে বুঝতে হবে। স্বাভাবিকভাবে মানে হলো এই লাইনে যে আইটেমগুলো বলে সেই আইটেমগুলো স্বাভাবিকভাবে আমরা কি কাজ করি সেটা আগে বুঝতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা কি কাজ করি? উত্তোলন বলছে ডেবিট দিকে বসাই, দ্যাট ইজ বিয়োগ করি। লাভের অংশ মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসাই, দ্যাট ইজ যোগ করি। বেতন মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসাই, দ্যাট ইজ যোগ করি। তাহলে এখন এগুলা উল্টা করব। এখন করব উত্তোলনকে করব আমরা যোগ, লাভের অংশকে করব বিয়োগ, আর অলোকের বেতন অলোকের কলাম থেকেই আমরা বিয়োগ করে দিব। এই তো কাজ, আর কিছুই না। তাদের মূলধন ছিল অলোক 82,000, অনেক 63,200। আর হ্যাঁ, পরবর্তী পর্যায়ে দেখা গেল যে চুক্তিপত্রে বার্ষিক 10% হারে মূলধন উত্তোলনের সুদ ধার্য করার কথা থাকলেও কোনো সুদ ধার্য করা হয়নি। তাহলে এখানে 2টা সমন্বয়, একটা মূলধনের সুদ একটা উত্তোলনের সুদ ধরার কথা ছিল, ধরা হয়নি। অংশীদারগণ ব্যবসা হইতে সারা বছর ধরে অলোক 12,000, অনেক 7,400 টাকা নগদ উত্তোলন করে। অলোকের বার্ষিক বেতন 7,200 টাকা ডেবিট করার পর, কারণ এখানে ডেবিট তো হয়ে গেছে আমরা বুঝতেছিও, কারণ এটা তো মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এখানে আবার বলেও দিছে ডেবিট করার পর, কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয় করার পূর্বে
তার মানে দুইটা সমন্বয় শুধু বাদ পড়ছে, একটা মূলধনের সুদ, একটা উত্তোলনের সুদ। আর আজকের 1 নম্বর অঙ্কে আমাদের 3টা বাদ পড়েছিল, বেতনও বাদ পড়েছিল, এখন 2টা বাদ পড়ছে, আর একটু সহজ হয়ে গেল। আচ্ছা, এখন বলতেছে অংশীদারদের লাভ হয়েছিল 35,000 টাকা। তার মানে এই 35,000 টাকা তারা 3 আর 2 অনুপাতে ভাগ করে মূলধনের সাথে যোগ করে ফেলছিল। আমরা এখন এই 35,000 টাকাকে 3-2 অনুপাত অর্থাৎ 5 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ করে আমরা বাদ করব, বিয়োগ করব। অংশীদারদের প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদ নির্ণয়, লাভ লোকসান সমন্বয় হিসাব, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, এবার সমন্বিত মূলধন হিসাবে আসছে। তাহলে দেখো এটার সমাধানটা, কিছু অংশ আমরা এক থেকে তো সাহায্য পাবোই। দেখো প্রারম্ভিক মূলধন, এখানে আবারও লিখছে সমন্বিত মূলধন, এটা লিখবা সমাপনী মূলধন বা লিখে দিবা প্রশ্নে প্রদত্ত মূলধন, এটা সমন্বিত মূলধন না। আচ্ছা, তাহলে 82,000, 63,200 উত্তোলন যোগ করতে হবে, দেখো 12,000, 7,400 যোগ করে নিচে নামানো হয়েছে। বিয়োগ বেতন, বেতন অলোকের, দেখো অলোকের বেতনটা অলোকের ঘর থেকে বাদ যাবে, আরেকজনের বেতন নাই বলে সেখান থেকে আর বাদ দিব না আমরা। বিয়োগ মুনাফার অংশ, 35,000-এর 5/3, 35,000-এর 5/2, 21,000, 14,000। তাহলে প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম 65,800 আর 56,600। তারপরে যে মূলধনের সুদের পরিমাণ নির্ণয়, অলোকের এই 65,800 টাকার উপরে 10% আর অনেকের 56,000, 56,600 টাকার উপরে 10%। শেষ। খ অংশ, লাভ লোকসান সমন্বয় হিসাবে যাও, এই যে এখানে দেখো লাভ ক্ষতি সমন্বয় হিসাব। আর উপরের তারিখগুলো আর বললাম না, কারণ আরো অঙ্ক আছে আমাদের, দেখি শেষ করতে পারি কিনা, সময় কমে আসতেছে। 2টা আইটেম বাদ পড়ছিল, একটা মূলধনের সুদ, একটা উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আসবে ক্রেডিট আর মূলধনের সুদ আসবে ডেবিট, আগের নিয়মেই। তাহলে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, মূলধনের সুদ দেখো দুইজনেরটা বসানো হয়েছে, আর এদিকে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, উত্তোলনের সুদ দুজনের। তাহলে ডেবিট দিক বড়, এই যে 12,240, 12,240, 970 বাদ দিলে আমাদের মোট ক্ষতি 11,270। এটাই ভাগ করে দেওয়া হয়েছে অংশীদারদের মধ্যে, লিখা হয়েছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, সমন্বিত ক্ষতি। এই 11,270 টাকার, দেখো এখানে নিচে হয়তো বন্টনটা আছে, একটু দেখাই দিই। এই যে 11,000, 12,270 কিভাবে করলো, 11,270, এটা একটু যোগ করে দেখি রে বাবা। 8 2 10 0 হাতে 1, 7 7 2 হাতে 1, হ্যাঁ 11,270 হবে এটা। তাহলে এই যে 11,270 ইন্টু 5/3, 6,762 টাকা। আবার 11,270 ইন্টু 5/2, 4,508 টাকা। এই ক্ষতিটাই এখানে বন্টন করে দেখানো হয়েছে। আর এখানে তো উত্তোলনের সুদ দেখানো হয়েছে খসড়া 1 দিয়ে আর খসড়া 2। এরপরে দেখো সমন্বিত মূলধন হিসাব, এখানে একটু খেয়াল করো, মূলধন হিসাবে ছকটি আগের মতোই আছে, শুধু লিখাটা অংশীদারদের মূলধন হিসাব বাদ দিয়ে সমন্বিত মূলধন হিসাবে, যে সমন্বিত শব্দটা ব্যবহার করা হয়েছে, ডেবিট ক্রেডিট। এখানেও ব্যালেন্স আসবে, তবে ব্যালেন্স কোনটা, আমরা কিন্তু একটা ব্যালেন্স শুদ্ধভাবে বের করেছি 1 তারিখেরটা, সেটা কিন্তু এখানে আসবে না, কারণ 1 তারিখেরটা আনলে তো আমরা অঙ্ক সংশোধন করতে পারবো না। আমরা অশুদ্ধ জিনিসকে সংশোধন করব, সমন্বয় করব। এই জন্য দেখো আমরা ব্যালেন্স বিডি হিসাবে এনেছি 31শে ডিসেম্বর তারিখেরটা। দ্যাট ইজ কোনটা, ভুলটা, ওই যে প্রশ্ন যেটা ভুলভাবে দেওয়া ছিল, সমাপনী মূলধন যেটা, খেয়াল করো তারিখ কিন্তু জানুয়ারির 1 হয় নাই, এটা একটা চেঞ্জ কিন্তু। ডিসেম্বরের 31 ব্যালেন্স বিডি 82,000, 63,200। তারপরে যা যা আসছে সবই লাভ লোকসান সমন্বয় থেকে আসছে। সমন্বয়ের ক্রেডিটে 2টা আইটেম ছিল, এই 2টা আসবে এখানে ডেবিটে, আর সমন্বয়ের ক্রেডিটে একটা আইটেম ছিল, সেটা আসবে ডেবিটে একটা আইটেম ছিল, সেটা আসবে ক্রেডিটে। সমন্বয়ের ক্রেডিটে, লাভ লোকসান সমন্বয়ের ক্রেডিটে 2টা আইটেম কি কি ছিল, একটা উত্তোলনের সুদ আর একটা হলো সমন্বিত ক্ষতি, যেটা। তাহলে আমরা শিরোনাম দিতে হচ্ছে কোন হিসাব থেকে আনতেছি, লাভ ক্ষতি সমন্বয় হিসাব থেকে আনতেছি। কি কি আনতেছি, উত্তোলনের সুদ আর সমন্বিত ক্ষতি। আবার এদিকে সমন্বিত লাভ ক্ষতি সমন্বয় হিসাব একটা আইটেম আসতেছে মূলধনের সুদ। এবার যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্স করব, ক্রেডিট দিক বড় হচ্ছে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে, এই দুটোটারই ক্রেডিট যোগ করে এখানে আনলাম, তারপরে ব্যালেন্স সিডি করে দিলাম, এবং এটাই আবার ব্যালেন্স বিএডি হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখো, সমন্বিত মূলধন পদ্ধতি, এটাই আসলে পুনঃ সমন্বিত শব্দটা হবে এখানে। হ্যাঁ, শুধু সমন্বয় আমরা ইউজ করব না, পুনঃ সমন্বয় মানে কি একটু বলি এবার। একবার হলো আমরা যে ভুল করেছি, ভুলের জন্য সমন্বয় করলাম, এটাই হলো সমন্বয়। আবার এই ভুল সংশোধন করতে গিয়ে
অংশীদারেরা একটা সিদ্ধান্ত নেয় যে আমরা আজ থেকে আমাদের মূলধন এত টাকা রাখবো মোট, যেমন এখানে শেষ লাইনটা দেখো, অংশীদারগণ লাভ লোকসান বন্টন অনুপাতে ব্যবসায়ের পুনঃসমন্বিত মূলধন 1 লক্ষ টাকা রাখতে সম্মত হয়। অংশীদারেরা বসছিল তো কি জন্য? ভুল আছে, ভুল সংশোধনের জন্য, এখানে ভুল আছে। কিন্তু ওই সংশোধন করতে বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা আরেকটা কাজ করব, আজ থেকে আমাদের মূলধন মোট হবে 1 লক্ষ টাকা, আর এই 1 লক্ষ টাকা হবে আমাদের লাভ লোকসান বন্টনের অনুপাতে। তার মানে কি, এতদিন হয়তো দেখা যায় কেউ কম মূলধন দিয়ে বেশি মুনাফা পেয়েছে, কেউ বেশি মূলধন দিয়ে কম মুনাফা পেয়েছে। এখন একটু সবাই চালাক হয়ে গেছে, চালাক হয়ে গিয়ে বললো কিছুদিন ব্যবসা চলার পরে যে আমরা মোট মূলধন রাখবো 1 লক্ষ টাকা, আর এই 1 লক্ষ টাকা থাকবে আমাদের লাভ লোকসান বন্টনের অনুপাতে, দ্যাট ইজ 2-2-1। তার মানে কি, পাপ্পু তার মূলধন হইতে হবে 1 লাখের 5/2 তার মানে 40,000, প্রীতমেরও 5/2 40,000, আর পাপনের হবে 5/1 20,000। হ্যাঁ, তার মানে এদের তিনজনের যে কোনো একজন অনুধাবন করতে পেরেছে যে আমি বেশি মূলধন দেই কিন্তু আমাকে মুনাফা কম দেয়, তাহলে মুনাফা যেভাবে নিব মূলধনও সেইভাবেই রাখতে হবে, একটা ফিক্সড অ্যামাউন্ট রাখবো এখন থেকে। এই জিনিসটাকে বলা হচ্ছে পুনঃসমন্বয়। পুনঃসমন্বয় কেন বলা হচ্ছে? একবার ভুলের জন্য সংশোধন করা হবে, এটাই সমন্বয়, আরেকবার মূলধনকে স্থির করবে, সেটা আরেকটা সমন্বয়। তো এই অঙ্কটা একটু দেখো, সময় বেশি নাই হাতে। পাপু, প্রীতম ও পাপন একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত ছিল যথাক্রমে 2-1। অংশীদারদের উত্তোলন, লাভের অংশ এবং পাপনের বেতন বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর, তার মানে 3টে আইটেম সমন্বয় করেছে, যেটা আমরা আগের অঙ্কে সমাধান দিয়েছি তোমাদেরকে। মূলধনের পরিমাণ ছিল 41,000, 31,000, 600, 27,000 টাকা। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে চুক্তিপত্রে বার্ষিক 5% হারে মূলধন উত্তোলনের উপর সুদ ধার্য করার কথা থাকলেও কোনো সুদ ধার্য করা হয় না, 2টা আইটেমে বাদ পড়েছে। অংশীদারগণের উত্তোলনের পরিমাণ দেওয়া আছে 3 জনের, এই উত্তোলনের উপর সুদ ধরা হয়েছিল, সুদের পরিমাণটাও দেওয়া আছে উত্তোলনের, তাহলে উত্তোলনের উপরে আর পার্সেন্টেজ হারে সুদ ধরতে হবে না, এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। সুদ এবং উত্তোলনের সুদের হার দেওয়া থাকলে তখন সুদের হারের আর কোনো কাজ নাই, সুদটা দিয়েই কাজ অঙ্ক করতে হবে। পাপনের বার্ষিক বেতন 4,000 টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন উত্তোলনের সুদ সমন্বয় করার পূর্বে ব্যবসায় লাভ হয়েছিল 20,000 টাকা। অংশীদারগণ লাভ লোকসান বন্টন অনুপাতে, এই লাইনটাই আসলে আজকের কাজ, এবং এই লাইনটা হবে শুধুমাত্র মূলধন সমন্বয় বলতে পারি, অথবা মূলধন সমন্বয় পুনঃসমন্বয় হিসাবের মধ্যে। দেখো তাহলে আমরা একটু দ্রুত সমাধানটা দেখে দিই তোমাদেরকে। এখানে হলো প্রারম্ভিক মূলধন নির্ণয় করছে একেবারে আগের নিয়মে। এখানে মূলধনের সুদ নির্ণয় করা হয়েছে, তারপরে দেখা একটু লাভ লোকসান সমন্বয় হিসাব, মূলধনের সুদ বাদ পড়েছিল, মূলধনের সুদ প্রারম্ভিকের উপর ধরা হয়েছে, উত্তোলনের সুদ দেওয়াই আছে অঙ্কে, যা যোগ করে দেওয়া হয়েছে। তারপরে ডেবিট ক্রেডিট যোগ করে এই ক্ষতির অংশ, একজনের 1760, একজনের 1760, একজনের 880, 2-1 অনুপাত। এরপরে আসল অংশটা, যেটার জন্য আমি খুব দ্রুত আগে আসতেছি যেহেতু সময় কম হাতে। এখানে দেখো সমন্বিত মূলধন হিসাব, প্রীতম আর পাপন। হ্যাঁ, পাপ্পুরটা করতে বলে নাই, 2জনেরটাই করতে বলছে, ভালো কথা। তাহলে আমরা 2জনেরটা আনলাম, দেখো ব্যালেন্স বিডি, ওই যে সমাপনী মূলধন যেটা ভুল সেটা। তারপরে এবার লাভ লোকসান সমন্বয় হিসাব দেখে দেখে আনলাম, দেখো 2টা আইটেম আসলো, একটা হলো উত্তোলনের সুদ, একটা হলো সমন্বিত ক্ষতির অংশ। এই 2টা আইটেম ক্রেডিট দিকে ছিল, এখন ডেবিট দিকে আসলো। আর এখানে মূলধনের সুদ ডেবিট দিকে ছিল, এখন ক্রেডিট দিকে আসলো, হয়ে গেল। এখন যোগ বিয়োগ করি নাই কিন্তু অঙ্কটা দেখো, যোগ বিয়োগ না করেই আমরা এই যে ব্যালেন্স সিডিটা বসাই দিলাম, এটা 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 খেয়াল করো, যোগ বিয়োগ না করেই ব্যালেন্স সিডি বসালাম। এটা কোত্থেকে বসালাম? এটা হলো ওই যে সংরক্ষিত মূলধন 1 লক্ষ টাকা, এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখবা ব্যালেন্স সিডি এর পাশে সংরক্ষিত মূলধনের আনুপাতিক অংশ, এখান দিয়ে ব্র্যাকেটে লিখে দিবা সংরক্ষিত মূলধনের আনুপাতিক অংশ। যোগ বিয়োগ ছাড়াই কিন্তু এটা বসানো হচ্ছে, এই যে যোগ বিয়োগ গুলো করা হয় নাই কিন্তু। তাহলে এই ব্যালেন্স সিডিটা বসানো হচ্ছে সংরক্ষিত মূলধনের আনুপাতিক অংশ। তার মানে কি, প্রীতম হলো 5/2 আর পাপন হলো 5/1, তাহলে 1 লক্ষ টাকার 5/2 40,000, আর 5/1 হলো 20,000। এটা বসাই দিলাম, এই 2টা ফিগার খেয়াল করো। এবার যোগ বিয়োগ করব, এবার যোগ বিয়োগ করে কিভাবে করব দেখবো, কার কোন দিক বড় হয়, এগুলা সহ যোগ করলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রীতম, তার দেখা যাচ্ছে তোমার ডেবিট দিক বড়, ডেবিট দিকে যোগফল হচ্ছে 81,840 টাকা, আর এখানে তার 81,840 হয় না, এটা বাদ দিলে হ্যাঁ এখানে হবে 31,600 আর 1400, 32,000, 33,000। তাহলে বোঝা যাচ্ছে
প্রীতমের মূলধন কম আছে, তার রাখতে হয় 40,000, সেটা সহ রাখলে তার এখন যোগের দরকার হলো 41,840, কিন্তু তার আছে মাত্র 33,000। তাহলে এই যে বাকি টাকাটা, এটা এই যে পার্থক্য, অতিরিক্ত মূলধন আনায়ন নগদান হিসাব লিখে এই টাকাটা সে আজকে বাসা থেকে আনতে হবে, অর্থাৎ এতদিন কম টাকা দিয়ে মুনাফা খেয়েছে, এই জন্য এই টাকাটা নগদান হিসাব লিখে আনতে হচ্ছে। তাহলে এটা এই ব্যালেন্সের পরে যোগ বিয়োগ করা হচ্ছে। আবার পাপনের দেখো, তার এইদিকে আছে 27,000 আর 1,300, 28,300, এদিক বড়। তাহলে দেখা যাচ্ছে এই লোক কিছু টাকা তুলে নিয়ে যাবে, তার মানে পাপনেরই বোঝা যাচ্ছে বুদ্ধি বেড়ে গেছে, কারণ সে ভাবলো আমি অনেক টাকা দিয়ে রেখেছি কিন্তু মুনাফা তো পাই না, তাহলে বাড়তি টাকাটা আমি বাসায় তুলে নিয়ে যাব। এই জন্য সে নগদান হিসাব ব্র্যাকেটে লেখা হচ্ছে উত্তোলন। আর এটা হলো এদের হবে ঘাটতি মূলধন আনায়ন বা অতিরিক্ত অতিরিক্ত শব্দ বলবো না, এখানে আসলে লিখবে ঘাটতি মূলধন আনায়ন, তার কম ছিল ঘাটতি, হ্যাঁ। আর এটা হলো উত্তোলন, অতিরিক্ত মূলধন উত্তোলন লিখে দেবা, অতিরিক্ত মূলধন উত্তোলন এভাবে লিখবা। তাহলে এই যে অঙ্কটা, এটা কি বলা হয়, আমরা বলি শুধু সমন্বিত মূলধন হিসাব বলি না, এখানে আমরা নাম দিই পুনঃ সমন্বিত মূলধন হিসাব। হ্যাঁ, পুনঃ সমন্বিত মূলধন হিসাব, তুমি সমন্বিত মূলধন হিসাব নাম দিলেও হবে, কিন্তু আমি একটু বিশেষভাবে এটাকে নাম দিতে চাই পুনঃ সমন্বিত মূলধন হিসাব। এই অংশটা একটু ভালো করে খেয়াল করবা। আর কি আছে একটু দেখে নি, সমন্বিত মূলধন পদ্ধতি আর একটা অঙ্ক আছে দেখা যাচ্ছে, এটাও আমি দেখি, মোট মূলধন, এটা আগেরটার মতোই একেবারে হুবহু, এখানে মূলধন রাখবে 1,44,000 টাকা, এই যে টাকাটা। তাহলে এটা আগের নিয়মই করবা, কোনো ঝামেলা থাকবে না। তাও স্লাইডে করাও আছে। এই যে দেখো সমন্বিত মূলধন, এখানে হবে সমাপনী মূলধন, এই শব্দটা বারবার বলতেছি, সমাপনী শব্দ লিখবা, উত্তোলন যোগ বেতন বিয়োগ মুনাফার অংশ বিয়োগ, একই নিয়ম, মূলধনের সুদ। তারপরে এটা তো আগের নিয়মেই চলে। তারপরে এটা, এই অংশটা দেখো ওই একই রকম একদম হুবহু, এই যে অংশটা এখানে বসানো হয়েছে, ওই যে 1,44,000 টাকার অংশ, তারপরে একজন এখানে দুইজনেই টাকা আনতে হয়েছে, একজনে 15,700, একজনে 3,057 টাকা। হ্যাঁ, অর্থাৎ এখানে দুইজনেরই ঘাটতি আছে। এরপরে আরেকটা অঙ্ক আছে হোমওয়ার্ক, এটা জাস্ট আগের মতোই, এটা একটু দেখে নিই কোনটা, এত টাকা রাখতে, এটাও আমাদের ওই যে সমন্বয়ের অঙ্ক, অর্থাৎ মূলধন সংরক্ষণ করবে, এই যেটা, এটাও আমাদের ওই যে শেষে যে দুইটা অঙ্কের কথা বললাম সেই দুইটা অঙ্কের মতোই এটাও। তাহলে এই অধ্যায়টা মোটামুটি আমরা এখানে শেষ করলাম, তোমরা এটা একটু ভালোভাবে দেখবা, এই অঙ্ক মাঝে মধ্যে আসে। তাই এখানে যদি আমি কনক্লুশন দিই, শিখার বিষয় হলো আসলে আজকে কয়েকটা, শুধু বিশেষ করে দুইটা। একটা হলো কিভাবে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, এই একটা বিষয় শিখতে হয়। আর আরেকটা হলো যদি মূলধন সংরক্ষণ করার কথা উল্লেখ থাকে তাহলে যোগ বিয়োগ ব্যতীত আমরা আগে ব্যালেন্স সিডিটা ডেবিট দিকে বসাই দেব, তারপরে আমরা যোগ বিয়োগ করে বের করি কার কোন দিক বড়। যাদের ডেবিট দিক বড় হয়ে যায় ওই ব্যালেন্স সহ আর কি, সংরক্ষিত মূলধনের ব্যালেন্স সহ, তারা হলো ঘাটতি মূলধন বাবদ কিছু টাকা আনতে হবে। আর যাদের ক্রেডিট দিক বড় হবে তারা কিছু টাকা তুলে নিয়ে যাবে ব্যবসা থেকে, এই জিনিসটাই আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এই দুইটা জিনিস ছাড়া আসলে আজকের অঙ্কে আর তেমন একটা শিক্ষণীয় নাই, কারণ বাকি জিনিসগুলো আমাদের আগের মতোই। আর হলো অঙ্কের লেখার মধ্যে একটু কিছু পরিবর্তন আনতে হয়, সেটা হলো আমরা আগে লাভ লোকসান আবন্টন বলতাম, এখন বলা হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব। আর আমরা আগে শুধু অংশীদারদের মূলধন হিসাব বলতাম, এখন বলতেছি আমরা সমন্বিত মূলধন হিসাব। তো এই জিনিসগুলোর মাধ্যমেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আগামী দিন আমরা আশা রাখি নতুন চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ক্লাস এখানে শেষ করলাম। আর স্বাস্থ্যবিধি মেনে চলবা সবাই, যাতে আমরা ঠিক মতো দেশ, আমাকে, আমার আত্মীয় স্বজনকে সবাইকে রক্ষা করতে পারি। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যার যার ধর্মীয় বিধান মোতাবেক দোয়া করতে